ওয়েলকাম রেসপেক্টেড টিচার্স ডিয়ার স্টুডেন্ট। আগের ভিডিওতে আমরা ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু অংশটা শেষ করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক অর্থাৎ কড়া বৈদ্যুতিক কাদের বলে তাদের কয়েকটা প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখি ডাই ইলেকট্রিক, যেটাকে বাংলায় বলা হয় পড়া বিদ্যুৎ বা পড়া বৈদ্যুতিক। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, আমরা তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে পদার্থগুলোকে মেনলি দু ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে পরিবাহী, পরিবাহী মানে যাদের মধ্যে দিয়ে তড়িৎ সহজেই চলাচল করতে পারে। কেন করতে পারে? পরিবাহীর মধ্যে আমরা দেখেছিলাম অসংখ্য মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের অস্তিত্ব ছিল। আর এক ধরনের পদার্থ ছিল যাদের মধ্যে দিয়ে তড়িৎ যেতেই পারছিল না, যাদের আমরা বলেছিলাম অন্তরক বা ইনসুলেটর। এই অন্তরককেই আমরা এক কথায় ডাই ইলেকট্রিক বা পড়া বিদ্যুৎ বলতে পারি। তাহলে এটাকেই আমরা লিখতে পারি অন্তরক বা ইনসুলেটর। এবার দেখো, অন্তরকের আমরা কয়েকটা প্রপার্টিস নিয়ে এখানে আলোচনা করি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অন্তরকের, যখন তুমি একটা অন্তরক বা পরাবৈদ্যুতিক পদার্থকে নেবে, দেখা যাবে পরাবৈদ্যুতিক আবার দু রকমের হয়। কিছু কিছু পরাবৈদ্যুতিক আছে যাদের যারা অ্যাকচুয়ালি পরাবৈদ্যুতিক ব্যাপারটা বা পরাবৈদ্যুতিক পদার্থগুলোকে আমরা আবার দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। কিরকম দুটো শ্রেণী? কিছু কিছু পরাবৈদ্যুতিক পদার্থের দেখা যায় দ্বিমেরু ভ্রামক আছে, অর্থাৎ পরাবৈদ্যুতিক গুলো দ্বিমেরুর মতো আচরণ করে। সেই জন্যই আমরা দ্বিমেরু বোঝানোর পরের ভিডিওতেই এটা নিয়ে আলোচনা করছি। তো কিছু কিছু পরাবৈদ্যুতিক পদার্থ আছে যারা এক একটা দ্বিমেরু, অর্থাৎ প্রত্যেকের দ্বিমেরু ভ্রামক থাকে। ঠিক আছে, আবার কিছু কিছু পদার্থ বা কিছু কিছু পরাবৈদ্যুতিক আছে যাদের কোনো দ্বিমেরুর মতো আচরণ নেই, অর্থাৎ যারা দ্বিমেরু ভ্রামক যাদের থাকে না। তো দ্বিমেরু ভ্রামক বা দ্বিমেরুর মতো আচরণ করে কি করে না তার উপর ভিত্তি করে আমরা আবার পরাবৈদ্যুতিক গুলোকে দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ, ঠিক আছে, মেরুবর্তী। মেরুবর্তী মানে যারা দ্বিমেরুর মতো আচরণ করে, অর্থাৎ যাদের একটা নির্দিষ্ট দ্বিমেরু ভ্রামক থাকবে। আমি আলোচনা করছি এদের নিয়ে। আর একটা হচ্ছে অমেরুবর্তী। অমেরুবর্তী ইংরাজিটা যদি বলি, মেরুবর্তীর ইংরাজি পোলারাইজড, পোলারাইজড সাবস্টেন্স। আর অমেরুবর্তী মানে আনপোলারাইজড। তো যাই হোক, দেখো মেরুবর্তী কাদের বলবো। মেরুবর্তী মানে আমি আগেই বললাম কিছু কিছু পদার্থ আছে, মানে এরা সবাই অন্তরক, মানে কেউ তড়িৎ পরিবহন করতে পারছে না, অর্থাৎ কারোর মধ্যেই কোনো মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের অস্তিত্ব নেই। কিন্তু তবুও মেরুবর্তী পদার্থগুলোর ক্ষেত্রে দেখা যায়, আমি যদি একটা মেরুবর্তী পদার্থকে আঁকি, দেখো যে কোনো পদার্থের মধ্যেই পজিটিভ নেগেটিভ থাকবে, কারণ পজিটিভ মানে প্রোটন থাকবেই আর নেগেটিভ মানে ইলেকট্রন থাকবেই। তাহলে যে কোনো পদার্থের মধ্যে কিছু পজিটিভ কিছু নেগেটিভ আধান থাকবে। আচ্ছা, আমি যদি ধরে নিই বা আমি যদি এরকম ভাবে আঁকি, এটা হচ্ছে একটা মেরুবর্তী পদার্থের একটা পরমাণু, এটা আঁকলাম। পরমাণুর মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে এখানে আছে প্রোটন আর নিউট্রন, অর্থাৎ প্রোটন গুলো এইটুকু অংশের মধ্যে আছে, তাহলে প্রোটনের কেন্দ্র মানে পজিটিভ আধানের কেন্দ্র হচ্ছে এইটা। ঠিক আছে, আর যদি ইলেকট্রন গুলো এইভাবে বিভিন্ন কক্ষপথে ধরো ঘুরছে, আমি যদি এইভাবে বলি
বেশিরভাগ ইলেকট্রন এই ডিরেকশনে আছে বা এই দিকে আছে। তাহলে যদি ইলেকট্রন গুলো এইভাবে থাকে, এখানে ধরো দু একটা আছে, তাহলে দেখো নেগেটিভ আধানগুলোর কেন্দ্র মোটামুটি এই জায়গায় থাকবে। তাহলে এইটা পজিটিভ আধানের কেন্দ্র, এই দিকে নেগেটিভ আধানের কেন্দ্র। ঠিক আছে, পজিটিভ আধানগুলোর এমন ভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে যাতে করে তার সেন্টার এইটা, আর নেগেটিভ আধানগুলো এমন ভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে যাতে করে সেন্টার হচ্ছে এইটা। দেখো পজিটিভ আর নেগেটিভ আধানের সেন্টার একই বিন্দুতে নেই, দুটো আলাদা বিন্দুতে আছে, এই দিকে পজিটিভ, এই দিকে নেগেটিভ। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি টোটাল পরমাণুটাকে দেখি, টোটাল পরমাণুটাকে আমরা যখন দেখব, দেখো মনে হচ্ছে যেন একদিকে পজিটিভ আছে, একদিকে নেগেটিভ আছে। ঠিক আছে, আমি শুধু সেন্টার গুলো আঁকলাম। আর যেহেতু একটা পরমাণু সাধারণ অবস্থায় নিউট্রাল, অর্থাৎ পজিটিভের পরিমাণ যা, নেগেটিভের পরিমাণও তাই, তাহলে এটা যদি প্লাস কিউ হয়, এটাও কিউই হবে শুধু নেগেটিভ, অর্থাৎ মাইনাস কিউ। এবং পজিটিভ আর নেগেটিভ আধানের কেন্দ্রদ্বয়ের মধ্যে ডিস্টেন্স এমন কিছু বেশি নয়। তার মানে দেখো তো এই পরমাণুটা বা এই অংশটা কিসের মতো আচরণ করছে? একটা তড়িৎ দ্বিমেরুর মতো, তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ এই পরমাণুটা একটা দ্বিমেরু ভ্রামক থাকবে, যেটাকে আমরা পি বলতে পারি। তাহলে দেখো এই পরমাণুটার একটা দ্বিমেরু ভ্রামক পরিলক্ষিত হচ্ছে। তাহলে যখনই কোনো ডাইইলেকট্রিক বা অন্তরক পদার্থের পজিটিভ আধানের কেন্দ্র আর নেগেটিভ আধানের কেন্দ্র দুটো আলাদা বিন্দুতে হবে, তখন ওই পরমাণুটা একটা দ্বিমেরু ভ্রামক থাকবে বা ওই পরমাণুটা একটা দ্বিমেরুর মতো আচরণ করবে। এই পদার্থ যেহেতু একদিকে পজিটিভ মেরু একদিকে নেগেটিভ মেরু, সেই জন্য এই অন্তরক পদার্থকে আমরা বলবো মেরুবর্তী পদার্থ। ঠিক আছে, আর অমেরুবর্তী পদার্থটা কি? তোমরা এই কনসেপ্ট থেকে অনেকটাই বুঝে গেছো। যদি ধরো কোনো একটা পরমাণু এরকম হতো, ধরো পজিটিভ আধানের কেন্দ্র একদম মাঝখানে আছে, আমি শুধু কেন্দ্রগুলো আছি, আর ইলেকট্রন গুলো এই পজিটিভ আধানকে কেন্দ্র করে সুষমভাবে ধরো ডিস্ট্রিবিউট হয়ে আছে। মানে ধরো ইলেকট্রন এই দিকে যটা আছে, ধরো চারটে বা পাঁচটা, ঠিক এই দিকেও সুষমভাবে ধরো এইদিকেও পাঁচটা। তাহলে যদি এই সুষমভাবে ওপরে একটা নিচে ধরো একটা, তাহলে যদি ইলেকট্রন গুলো পজিটিভ বা সেন্টারকে কেন্দ্র করে সুষমভাবে ডিস্ট্রিবিউট হয়ে থাকে, তাহলে ইলেকট্রন বা নেগেটিভ আধানের কেন্দ্রও কোনটা হবে? নেগেটিভ আধানের কেন্দ্রও হবে এইটা। তাহলে যদি পজিটিভ আর নেগেটিভ আধানের কেন্দ্র সেম হয়, এখানে যেমন দুটো কেন্দ্র আলাদা পয়েন্টে হয়ে গিয়েছিল বলে একটা দ্বিমেরুর মতো আচরণ করেছিল, কিন্তু যখনই দুটো সেন্টার একই বিন্দুতে চলে আসবে, তখন এরা আর দ্বিমেরুর মতো আচরণ করতে পারবে না। কারণ দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কত ছিল? পি সমান কিউ ইন্টু 12। এই 12টা কি ছিল? প্লাস আর মাইনাস আধানের মধ্যে ডিস্টেন্স। তো যেহেতু প্লাস আর মাইনাস আধানের কেন্দ্র সেম বিন্দুতে, তাহলে এই ডিস্টেন্সটা তখন কত হয়ে যাচ্ছে? 0। 12টা যেহেতু 0 হয়ে যাচ্ছে, সেই জন্য পিও কত হয়ে যাবে? দ্বিমেরু ভ্রামকটাও 0। অর্থাৎ এই পদার্থটায় কোনো মেরু ধর্ম প্রকাশ পাবে না, সেই জন্য এটাকে আমরা কি পদার্থ বলেছি? সেই জন্য এটাকে আমরা বলবো অমেরুবর্তী পদার্থ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পদার্থকে, তোমরা কেমিস্ট্রিতেও এই জায়গাগুলো পড়বে, যে তোমরা লক্ষ্য করবে সেখানে ডাইপোল মোমেন্টের অনেক ব্যাপার আছে। কেন ডাইপোল মোমেন্টের ব্যাপার আছে সেইটার বেসিক কনসেপ্টটা আমরা এখানে পেলাম, যে কিছু পরমাণুর মধ্যে দেখা যাবে যে পরমাণুর পজিটিভ আর নেগেটিভ আধানের কেন্দ্র দুটো ডিফারেন্ট বিন্দুতে হওয়ায় পরমাণুগুলো একটা দ্বিমেরুর মতো আচরণ করবে, অর্থাৎ পরমাণুগুলোর একটা দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, কিন্তু দেখো
এখানে আমি আরেকটা জিনিস বলি, দেখো তাহলে আমরা আজকে যেটা করলাম পরাবিদ্যুৎ। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে পরাবিদ্যুতের মেরুবর্তিতা। ডাইইলেকট্রিকের পোলারাইজেশন। দেখো ব্যাপারটা কি, তার আগে এখানে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে মেরুবর্তিতা ব্যাপারটা কি, আর পরাবৈদ্যুতিক বা অন্তরকের ক্ষেত্রে মেরুবর্তিতা ব্যাপারটা কি। মেরুবর্তিতা মানে হচ্ছে যখন আমি কোনো পদার্থকে বাইরের কোনো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডে রাখবো, তখন পদার্থগুলো কিরকম আচরণ করবে। আচ্ছা দেখো, পরাবিদ্যুতের ক্ষেত্রে পরাবিদ্যুতের ক্ষেত্রে যদি আমি দেখি, পরাবৈদ্যুতের ক্ষেত্রে দেখা যাবে, বা প্রথমে যদি পরিবাহীর ক্ষেত্রে বলি, ধরো বাইরের একটা তড়িৎ ক্ষেত্রে এরকম একটা তড়িৎ ক্ষেত্র আছে কোথাও ই, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। এখানে আমি একটা পরিবাহী পদার্থকে রেখেছি। পরিবাহী মানে যার মধ্যে দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করতে পারে। তো এই পরিবাহী পদার্থের মধ্যে সাধারণ অবস্থায় যতগুলো পজিটিভ ঠিক ততগুলোই নেগেটিভ আছে। কিন্তু যখনই আমি বাইরের তড়িৎ ক্ষেত্রে একটা পরিবাহী পদার্থকে রাখবো, নেগেটিভ গুলো একদিকে সরে যাবে, পজিটিভ গুলো ঠিক তড়িৎ বলরেখা যেদিকে, পজিটিভ গুলো দূরবর্তী প্রান্তের দিকে চলে যাবে, কারণ পজিটিভ আধানগুলো তড়িৎ বলরেখা দ্বারা বিকর্ষিত হয়, আর নেগেটিভ আধানগুলো তড়িৎ বলরেখা দ্বারা কি হবে, আকৃষ্ট হবে। অ্যাকচুয়ালি বলরেখা এইভাবে গেছে মানে এই দিকে আছে প্লাস আধান, এই দিকে আছে মাইনাস আধান, কারণ আমরা দেখেছিলাম বলরেখা সবসময় উৎপন্ন হয় প্লাস আধান থেকে এবং সেটা গিয়ে শেষ হয় নেগেটিভ আধানে। তাহলে এই দিকে প্লাস, এই দিকে দেখো একটু ভালো করে লক্ষ্য করে, তাহলে এই যে পরিবাহী পদার্থের মধ্যে একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ সজ্জিত হলো, তাহলে পরিবাহী পদার্থের মধ্যে দেখো আবার একটা তড়িৎ বলরেখা সৃষ্টি হবে। কিরকম, প্লাস থেকে মাইনাস, অর্থাৎ এই ডিরেকশনে। এবং আশ্চর্যের বিষয় এটাই, সেটা হচ্ছে বাইরের ঠিক তড়িৎ ক্ষেত্র যে মানের হবে, ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে ই ড্যাশ যদি সেটাকে ধরি, ঠিক ভেতরের তড়িৎ ক্ষেত্রটাও বাইরের তড়িৎ ক্ষেত্রের মতো সেমই হবে। অর্থাৎ ভেতরের তড়িৎ ক্ষেত্রটা বাইরের তড়িৎ ক্ষেত্রকে কি করবে, প্রশমিত করবে, ঠিকঠাক ব্যালেন্স করবে। তাহলে দেখো একটা পরিবাহী পদার্থের মধ্যে যেহেতু দুটো তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, প্রথম তড়িৎ ক্ষেত্রটা বাইরের আর দ্বিতীয় তড়িৎ ক্ষেত্রটা এটা আবেশ বা আধানগুলো সজ্জিত হওয়ার ফলে ভেতরে একটা উল্টো দিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবার দুটো তড়িৎ ক্ষেত্র যদি সমান হয়ে যায়, দেখেই বুঝতে পারছো তড়িৎ ক্ষেত্র দুটো বিপরীতমুখী, বাইরেরটা আর ভেতরে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রটা ঠিক বিপরীতমুখী। তাহলে যদি দুটো তড়িৎ ক্ষেত্র সেম হয়ে যায়, ভেতরে তড়িৎ প্রাবল্য অ্যাকচুয়ালি ব্যালেন্স করে কত হয়ে যাবে, জিরো। সেই জন্য পরিবাহী পদার্থের মধ্যে কোনো বলরেখাই থাকে না, মানে এই পরিবাহী পদার্থের মধ্যে ইলেকট্রিক প্রাবল্য কত, জিরো। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ভেতরের সৃষ্ট তড়িৎ ক্ষেত্র আর বাইরের তড়িৎ ক্ষেত্র পরস্পরকে কি করে দিচ্ছে, ব্যালেন্স করে দেওয়ার ফলে ভেতরে আর কোনো তড়িৎ বলরেখাই থাকবে না। সেই জন্য একটা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্যের মান অলওয়েজ কত হবে, অলওয়েজ জিরো। ঠিক আছে। আচ্ছা, আমি যদি পরিবাহী পদার্থের পরিবর্তে আমি যদি একটা অন্তরক বা পরাবৈদ্যুতিক পদার্থকে তড়িৎ ক্ষেত্রে রাখতাম, কি হতো দেখো। ধরো এটা বাইরের তড়িৎ ক্ষেত্র, ই, এইখানে এই তড়িৎ ক্ষেত্রে আমরা একটা পরাবৈদ্যুতিক পদার্থকে রেখেছি।
ঠিক আছে? পরাবৈদ্যুতিক পদার্থকে যখন রাখবো তখন পরাবৈদ্যুতিক পদার্থে আধান হয়তো যেতে পারবে না, কিন্তু এখানে যে পজিটিভ নেগেটিভ আধানগুলো আছে সেগুলো ঘুরে যেতে থাকবে। অর্থাৎ পজিটিভ নেগেটিভের অ্যাকচুয়ালি একটা পরাবৈদ্যুতিক পদার্থের মধ্যে অসংখ্য, আমি এখানে যদি ভালো করে দেখাই একটু লক্ষ্য করো, একটা পদার্থের মধ্যে তো অসংখ্য ছোট ছোট অনুপরমাণু আছে। আমি আগেই দেখালাম প্রত্যেকটা পদার্থের পরমাণুর মধ্যে যদি পজিটিভ আধানের কেন্দ্র আর নেগেটিভ আধানের কেন্দ্র আলাদা বিন্দুতে হয় তাহলে পরমাণুগুলো এক একটা তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করে। তাহলে এর মধ্যে যে পরমাণুগুলো আছে তারা ছোট ছোট তড়িৎ দ্বিমেরু, মানে একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ, এইভাবে আচরণ করছে। কিন্তু সাধারণ অবস্থায় মানে পরাবৈদ্যুতিকটা যখন বাইরের কোনো তড়িৎ ক্ষেত্রে নেই তখন এই ছোট ছোট পরমাণুগুলো এমন ভাবেই অবস্থান করে, প্রত্যেকটা ছোট ছোট তড়িৎ দ্বিমেরু এমন ভাবেই এলোমেলো ভাবে অবস্থান করে যাতে করে তারা পরস্পরকে ব্যালেন্স করে রাখে, অর্থাৎ মোট দ্বিমেরু ভ্রামক 0 হয় সাধারণ অবস্থায়। কিন্তু যখনই আমি একটা পরাবৈদ্যুতিক পদার্থকে বাইরের তড়িৎ ক্ষেত্রে রাখবো, এই যে ছোট ছোট পরমাণু দ্বিমেরুগুলো ছিল সেই দ্বিমেরুগুলো কি হবে, একটা নির্দিষ্ট দিকে সজ্জিত হবে। কিরকম, আমি যদি এখানে আঁকি একটু লক্ষ্য করো, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় দ্বিমেরুর বদ্ধ শৃঙ্খল সজ্জা। বদ্ধ শৃঙ্খল। কিন্তু যখনই আমি এই পরাবৈদ্যুতিক পদার্থটাকে বাইরের তড়িৎ ক্ষেত্রে রাখছি তার বদ্ধ শৃঙ্খল সজ্জাগুলো ভেঙে ছোট ছোট পরমাণুগুলো একটা নির্দিষ্ট অভিমুখে সজ্জিত হচ্ছে। কিরকম, দেখো এইরকম ভাবে সজ্জিত হচ্ছে। কিরকম, এই দিকটা সব নেগেটিভ আধান, আর এই দিকগুলো সব চলে আসছে পজিটিভ আধান। তাহলে দেখো একটু লক্ষ্য করে, আমি যদি কয়েকটা লাইন টেনে দিই, দেখো এই দিকে নেগেটিভ কাউকে ব্যালেন্স করতে পারেনি, এই দুটো লাইনের মধ্যে নেগেটিভ পজিটিভ ব্যালেন্স, এই দুটো লাইনের মধ্যে ব্যালেন্স, এখানে ব্যালেন্স এখানে ব্যালেন্স, এখানেও দেখো ব্যালেন্স, শুধু এখানে নেগেটিভ আধান আছে এখানে অনলি পজিটিভ আধান আছে। তার মানে টোটাল পরমাণুটা দেখো তো এইভাবে আচরণ করছে, একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ, অর্থাৎ ভেতরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে উল্টো দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কিন্তু আগের মতো অর্থাৎ পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা যেটা দেখালাম যে বাইরের তড়িৎ ক্ষেত্র আর ভেতরের তড়িৎ ক্ষেত্র পরস্পরকে ব্যালেন্স করে দিচ্ছিল, কিন্তু এখানে যেহেতু পরাবিদ্যুতের ক্ষেত্রে টোটাল পজিটিভ নেগেটিভ গুলো সজ্জিত হতে পারছে না, সেই জন্য ভেতরের তড়িৎ ক্ষেত্রটা যদি সেটাকে আমি E0 ধরি, ভেতরের তড়িৎ ক্ষেত্র কিন্তু বাইরের তড়িৎ ক্ষেত্রের থেকে অলওয়েজ কম হবে। তাহলে ভেতরে তড়িৎ ক্ষেত্র সম্পূর্ণরূপে বাইরের তড়িৎ ক্ষেত্রকে ব্যালেন্স করতে পারবে না এক্ষেত্রে। তাহলে ভেতরে একটা তড়িৎ ক্ষেত্র কিন্তু রয়েই যাবে, কত, সেটাকে আমি লিখতে পারি ইপি ইকুয়ালস টু, আমি বললাম ভেতরে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রটা বাইরের তড়িৎ ক্ষেত্রের থেকে কিছুটা কম হবে, তাহলে ভেতরের লব্ধি তড়িৎ ক্ষেত্র হবে ই মাইনাস E0। এটাকে বলা হয় পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ একটা দ্বিমেরুর মধ্যে কিন্তু একটা পরাবৈদ্যুতিক পদার্থের মধ্যে কিন্তু অল্প হলেও তড়িৎ ক্ষেত্র থাকবে, যেটা পরিবাহী পদার্থের ক্ষেত্রে ভেতরের তড়িৎ ক্ষেত্রটা সম্পূর্ণরূপে কত হয়ে গিয়েছিল, ভেতরে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র আর বাইরের তড়িৎ ক্ষেত্র পরস্পরকে ব্যালেন্স করে দেওয়ার ফলে ভেতরের তড়িৎ ক্ষেত্রটা 0 হয়ে গিয়েছিল। কিন্তু দেখো এখানে 0 হচ্ছে না, এখানে কিছুটা তড়িৎ ক্ষেত্র থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা পরাবৈদ্যুতিককে আমরা যখন বাইরের কোনো তড়িৎ ক্ষেত্রে রাখছি, পরাবৈদ্যুতিকের মধ্যে যে ছোট ছোট পারমাণবিক দ্বিমেরুগুলো ছিল তারা একটা নির্দিষ্ট দিকে সজ্জিত হয়ে যাওয়ার ফলে পরাবৈদ্যুতের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে।
এই ঘটনাটাকেই আমরা বলবো পরাবৈদ্যুতের মেরুবর্তিতা, পোলারাইজেশন অফ এ ডাইইলেকট্রিক। ঠিক আছে, চলো এই ভিডিওতে এই পরাবিদ্যুৎ অংশটাই থাক, পরের ভিডিওতে আমরা গাউসের সূত্র অংশটা শুরু করব। ঠিক আছে, ধন্যবাদ।